মধ্যপ্রাচ্যের চলমান অস্থিরতার প্রভাব বাংলাদেশেও পড়েছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। জ্বালানি নিরাপত্তা নিশ্চিত করতে সরকার ইতোমধ্যে রেশনিং সহ বিভিন্ন কার্যকর পদক্ষেপ নিয়েছে বলেও উল্লেখ করেন তিনি। আজ এশিয়া জিরো এমিশন কমিউনিটি অ্যাজেক প্লাসের অনলাইন সামিটে দেয়া বক্তব্যে প্রধানমন্ত্রী বলেন, বৈশ্বিক জ্বালানি বাজারের অস্থিরতা উন্নয়নশীল দেশগুলোর জন্য বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে। এ পরিস্থিতিতে বাংলাদেশ বিকল্প জ্বালানি উৎস অনুসন্ধান, ব্যবহার দক্ষতা বৃদ্ধি এবং জ্বালানি সাশ্রয়ে গুরুত্ব দিচ্ছে। এ সময় আঞ্চলিক সহযোগিতা জোরদার এবং প্রযুক্তি বিনিময়ের মাধ্যমে টেকসই জ্বালানি ব্যবস্থার দিকে এগিয়ে যাওয়া সম্ভব জানিয়ে ভবিষ্যৎ সংকট মোকাবেলায় সমন্বিত উদ্যোগ নেয়ার আহ্বান জানান প্রধানমন্ত্রী। সম্মেলনে অংশগ্রহণকারী দেশগুলোর প্রতি তারেক রহমান জলবায়ু সহনশীল উন্নয়ন ও পরিচ্ছন্ন জ্বালানি ব্যবস্থার প্রসারে একসঙ্গে কাজ করার আহ্বান জানান। The energy crisis has already disrupted Bangladesh's economy. In response, we have taken a range of short-term measures to contain the impact. These include demand-side management through rationing of government office and market hours. দেশের জ্বালানি চাহিদা মেটাতে চট্টগ্রাম বন্দরে এসে পৌঁছেছে ৬৮,০০০ টন ডিজেলবাহী আরও দুটি বড় জাহাজ। ইতোমধ্যে জাহাজ দুটি বন্দরের বহির্নোঙরে নোঙর করে এবং পরে খালাস কার্যক্রম শুরু হয়। ইন্দোনেশিয়ার পতাকাবাহী ট্যাঙ্কার এমটি লুসিয়া সোলিস প্রায় ৩৪,৯৯১ টন ডিজেল নিয়ে বন্দরের বহির্নোঙরে ভিড়ে। অন্যদিকে ডেনমার্কের পতাকাবাহী ট্যাঙ্কার এমটি টর্ম ডামিনি প্রায় ৩২,৯৩৫ টন ডিজেল নিয়ে একই সময়ে বন্দরে পৌঁছে। জাহাজ পরিচালক সংস্থা প্রাইড শিপিং জানিয়েছে, প্রতিটি জাহাজ থেকে পুরোপুরি তেল খালাসে প্রায় ২ দিন সময় লাগতে পারে। ই সিগারেটের বিস্তার শিশু ও কিশোরদের মধ্যে উদ্বেগজনক হারে বৃদ্ধি পাচ্ছে বলে সতর্ক করেছেন বিশেষজ্ঞরা। তারা বলছেন, এর ফলে ভবিষ্যৎ প্রজন্ম নিকোটিন আসক্তির ঝুঁকিতে পড়ছে, যা একটি গুরুতর জনস্বাস্থ্য সংকট তৈরি করতে পারে। আজ সকালে ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে ই সিগারেট ও নিকোটিন পাউচের ক্ষতিকর প্রভাব নিয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এই উদ্বেগ প্রকাশ করা হয়। অনুষ্ঠানে চিলড্রেন ওয়াচ ফাউন্ডেশনের চেয়ারম্যান শাহ ইশরাত আজমেরি বলেন, ই সিগারেটকে অনেক সময় তুলনামূলকভাবে কম ক্ষতিকর হিসেবে উপস্থাপন করা হলেও এটি আসলে নিকোটিন আসক্তি তৈরি করে এবং শিশু কিশোরদের দ্রুত আকৃষ্ট করছে। বক্তারা জানান, সময় মতো কার্যকর পদক্ষেপ না নিলে ই সিগারেট ভবিষ্যতে বড় ধরনের জনস্বাস্থ্য সমস্যায় রূপ নিতে পারে। তারা ই সিগারেটের উৎপাদন, আমদানি ও বিপণন সম্পূর্ণভাবে নিষিদ্ধ করার দাবি জানান। বর্তমানে দেখা যাচ্ছে ই সিগারেটের ফলে আমাদের শিশুরাও কিন্তু এর সাথে অন্তর্ভুক্ত হয়ে যাচ্ছে। এই ই সিগারেট কিন্তু এখনো পর্যন্ত মাস পিপলের কাছে ছড়িয়ে পড়ে নাই। একটা তরুণদের মধ্যে র্যাপিডলি দ্রুত গতিতে এটা ছড়িয়ে পড়ছে। এই সময় যদি আমরা নিষিদ্ধ করি, তাহলে আমার মনে হয় যে আমরা এই ভবিষ্যতের ক্ষতির হাত থেকে আমরা রক্ষা পাবো। এটা পরিপূর্ণভাবে নিষিদ্ধ করতে হবে, আমদানি নিষিদ্ধ করতে হবে, বিপণন নিষিদ্ধ করতে হবে, উৎপাদন নিষিদ্ধ করতে হবে। এখানে কোনো স্পেস দিলে এটা মার্কেটে পাওয়া যাবে। ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের বিশেষ উদ্যোগে নতুন নান্দনিক রূপ পেয়েছে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের সামনের ফুটপাত। দীর্ঘদিন অবৈধ দখল, ময়লা আবর্জনা ও দুর্গন্ধ দূর করে সেখানে এখন সাজানো হয়েছে সারি সারি ফুলের টব, সৌন্দর্যবর্ধক গাছ এবং দেয়াল জুড়ে আকর্ষণীয় গ্রাফিক্স। বুধবার দুপুরে ডিএসসিসির প্রশাসক বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ আব্দুস সালাম আনুষ্ঠানিকভাবে এই দখলমুক্তকরণ ও সৌন্দর্যবর্ধন কার্যক্রমের উদ্বোধন করেন। উদ্বোধনী বক্তব্যে তিনি বলেন, রাজধানী ঢাকা দেশের মুখমণ্ডল, একে পরিষ্কার ও বাসযোগ্য রাখা সবার দায়িত্ব। হাসপাতালের রোগী ও তাদের স্বজনদের মানসিক স্বস্তি নিশ্চিত করতেই এই উদ্যোগ নেওয়া হয়েছে। তিনি আরও জানান, ঢাকা বিশ্ববিদ্যালয়, পুলিশ বিভাগ, সিটি কর্পোরেশন এবং সাংবাদিকদের যৌথ প্রচেষ্টায় এই পরিবেশ দীর্ঘমেয়াদে সংরক্ষণ করা হবে। উদ্বোধনী অনুষ্ঠানে ডিএসসিসির প্রধান নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ জহিরুল ইসলাম, ঢামেকের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ আসাদুজ্জামান সহ সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন। এক সপ্তাহের মধ্যে এগুলো জরিপ করতেছে পুলিশ, কারা ঢাকা শহরে ব্যবসা করতে পারবে, কারা করবে না, আমরা তাদেরকে চিহ্নিত করতে চাই এবং এই ব্যাপারে আমরা একটা শৃঙ্খলা আনতে চাই। এই ব্যাপারে যদি সবাই সবকিছু নিয়ে আন্দোলন করি তাহলে তো হবে না। তাহলে আমার দায়িত্বটা আমরা কিভাবে পালন করবো? অন্তর্বর্তী সরকারের আমলে মব সন্ত্রাসকে পরিকল্পিতভাবে প্রশ্রয় দেয়া হয়েছে বলে মন্তব্য করেছেন তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের উপদেষ্টা ডাক্তার জাহেদুর রহমান।
তিনি বলেন, অতীতের কিছু কর্মকাণ্ডের কারণে সমাজে ভুল প্রবণতা তৈরি হয়েছে, যা এখন সহিংস রূপ নিয়েছে। আজ সচিবালয়ে এক সংবাদ সম্মেলনে মব সন্ত্রাস কোনোভাবেই গ্রহণযোগ্য নয় উল্লেখ করে কুষ্টিয়ার সাম্প্রতিক গণপিটুনির ঘটনাকে তিনি গুরুতর অপরাধ হিসেবে আখ্যায়িত করেন। পাশাপাশি প্রশাসনের ব্যর্থতার কারণ খতিয়ে দেখবার দাবি জানান। তিনি আরও জানান, ভুয়া তথ্য ও অপতথ্য প্রতিরোধে নতুন নীতিমালা প্রণয়ন করা হয়েছে এবং বিশেষ আইনজীবী প্যানেল গঠন করা হচ্ছে। একই সঙ্গে আইন নিজের হাতে না নেয়ার আহ্বান জানিয়ে তিনি বলেন, শাস্তি দেওয়ার ক্ষমতা একমাত্র রাষ্ট্রের। সরকার এ বিষয়ে জিরো টলারেন্স নীতিতে কাজ করছে। ইস্যুটা যেহেতু আসলো, মানে এই মবের ইস্যুটা তৈরি হয়েছে আসলে মূলত অন্তর্বর্তী সরকারের সময়। এটাকে ভীষণভাবে প্রশ্রয় দেওয়া হয়েছে। তো আমাদের এক ধরনের প্রবণতা তৈরি হয়ে গেছে যে আমরা চাইলে এগুলো করে ফেলতে পারি। আমি জনগণের উদ্দেশ্যে একটা কথা একটু বলি, সবচেয়ে ভয়ঙ্কর অভিযোগ কারোর বিরুদ্ধে থাকে, সবচেয়ে, আই রিপিট, যে পীরের বিরুদ্ধে কেউ তাকে উনি পীর কি পীর না প্রশ্ন করছেন, করুন, আপনারা সেটা করতেই পারেন। তার কোনো বক্তব্য নিয়ে কারোর মধ্যে কোনো রকম কোনো ক্ষোভ, আহত হওয়া যদি থেকে থাকে, থাকতে পারে। আইন প্রয়োগ করার ক্ষমতা রাষ্ট্রেরই আছে। এমনকি রাষ্ট্র যদি, সরকার যদি কখনো কোনোভাবে সেটা করতে মনে হচ্ছে ব্যর্থ, তারপরও আমরা আসলে এটা করতে পারি, এবার পারসেপশনটা নিতে হবে। জুলাই গণঅভ্যুত্থানে রাজধানীর মোহাম্মদপুরে 9 জনকে হত্যার ঘটনায় দায়ের করা মানবতা বিরোধী অপরাধ মামলায় জাহাঙ্গীর কবির নানক ও মেয়র শেখ ফজলি নূর তাপস সহ 28 জনের বিরুদ্ধে অভিযোগ গঠনের শুনানি দ্বিতীয় দফায় পিছিয়েছে। প্রসিকিউশনের আবেদনের পরিপ্রেক্ষিতে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল আগামী 26 এপ্রিল নতুন দিন ধার্য করেছেন। আজ আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল 1 এ আদেশ দেন। এ মামলায় 28 জন আসামির মধ্যে গ্রেপ্তার 4 জনকে আজ ট্রাইব্যুনালে হাজির করা হয়। পলাতক আসামিদের পক্ষে ইতোমধ্যে স্টেট ডিফেন্স নিয়োগ দিয়েছে ট্রাইব্যুনাল। নারী সেজে সামাজিক যোগাযোগ মাধ্যমে বন্ধুত্ব, তারপর ব্ল্যাকমেইল ও যৌন সহিংসতা, এমন অভিনব ও নৃশংস কায়দায় অপরাধ করা এক সিরিয়াল রেপিস্টকে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তার রাশিদুল ইসলাম রাব্বি রাজধানীর মিরপুর এলাকায় তরুণীদের টার্গেট করে দীর্ঘদিন ধরে এ ধরনের অপরাধ চালিয়ে আসছিলেন বলে জানিয়েছে আইনশৃঙ্খলা বাহিনী। ডিএমপির ওয়ারি বিভাগের উপকমিশনার মল্লিক আহসান উদ্দিন সামি জানান, অভিযুক্ত ব্যক্তি ফেসবুকে নারী পরিচয়ে ভুয়া অ্যাকাউন্ট খুলে ভিকটিমদের সঙ্গে বন্ধুত্ব গড়ে তুলতেন। পরে কৌশলে তাদের রাজধানীর যাত্রাবাড়ির দনিয়া এলাকায় নির্দিষ্ট স্থানে ডেকে নিয়ে যেতেন এবং সেখানে নিয়ে গিয়ে যৌন নির্যাতন ও ভিডিও ধারণ করতেন। পুলিশ আরও জানায়, ধারণকৃত ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে দেওয়ার ভয় দেখিয়ে ভিকটিমদের কাছ থেকে অর্থ আদায় করতেন তিনি। গত সোমবার সন্ধ্যায় দনিয়া কলেজের সামনে থেকে তাকে গ্রেপ্তার করা হয়। বর্তমান সরকার দেশের বেকার যুবকদের বিভিন্ন প্রশিক্ষণের মাধ্যমে কর্মসংস্থানের ব্যবস্থা করেছে বলে জানিয়েছেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক। বুধবার দুপুরে সাভারের ব্যাংকটাউন এলাকায় যুব উন্নয়ন একাডেমি ও যুব উন্নয়ন অধিদপ্তরের উদ্যোগে কৃত্রিম বুদ্ধিমত্তা ভিত্তিক প্রশিক্ষণ ও যুব সমাজের উন্নয়ন শীর্ষক কর্মশালার উদ্বোধনী অনুষ্ঠানে তিনি একথা বলেন। তিনি জানান, বেকার যুবকদের বিষয়ে বর্তমান প্রধানমন্ত্রী তারেক রহমান অনেক কর্মসূচি হাতে নিয়েছে। মোবাইলের মাধ্যমে প্রশিক্ষণ দিয়ে তাদেরকে স্বাবলম্বীভাবে গড়ে তোলা হবে। কর্মশালায় উপস্থিত ছিলেন যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের সচিব মাহবুবুল আলম, যুব উন্নয়ন অধিদপ্তরের মহাপরিচালক ডক্টর গাজী মোহাম্মদ সাইফুজ্জামান ও যুব উন্নয়ন একাডেমির অধ্যক্ষ সেলিম খান সহ অনেকেই। সাভারে পূর্ব শত্রুতার জেরে পৌর যুব দলের নেতা তানভীর বাবুর অফিসে ভাঙচুর এবং 5 রাউন্ড গুলি ছুড়েছে দুর্বৃত্তরা। এ সময় অফিস ভাঙচুরের পাশাপাশি পাশের দোকানপাট ভাঙচুর করা হয়। সাভার পৌরসভার রাজাসন এলাকায় এই ঘটনা ঘটে। ভুক্তভোগী তানভীর বাবু জানান, মঙ্গলবার রাতে দুর্বৃত্তরা অফিসের সামনে এসে অফিস ভাঙচুর করে এবং পাশাপাশি 5 রাউন্ড গুলি ছুড়ে পালিয়ে যায়। পরে তিনি সাভার মডেল থানা পুলিশকে খবর দেয়। পুলিশ ঘটনাস্থল থেকে গুলির খোসা উদ্ধার করে। মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আরমান আলী জানান, তদন্ত করে দোষীদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হবে। টাঙ্গাইলের ঘাটাইলে প্রাথমিক বৃত্তি পরীক্ষা 2025 শান্তিপূর্ণ পরিবেশে অনুষ্ঠিত হয়েছে। বুধবার সকাল 10টা থেকে পরীক্ষার সব নিয়ম মেনে আনুষ্ঠানিকভাবে শুরু করা হয়। এবছর উপজেলায় প্রাথমিক বৃত্তি পরীক্ষায় 1582 জন শিক্ষার্থী অংশ নেন। সুষ্ঠু, শান্তিপূর্ণ ও নকল মুক্ত পরিবেশে পরীক্ষা গ্রহণে প্রশাসনের পক্ষ থেকে সব ধরনের ব্যবস্থা নেওয়া ছাড়াও প্রশ্নপত্র ফাঁস রোধে উপজেলা প্রশাসনের কঠোর নজরদারি রয়েছে বলে জানান উপজেলা নির্বাহী কর্মকর্তা। পরীক্ষার কেন্দ্র পরিদর্শন করেন ঘাটাইল উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ জাহিদুর রহমান। রাজশাহীর পবায় শিশু আদিব আহনাবকে শ্বাসরোধে হত্যা করার ঘটনায় প্রকৃত আসামিদের বিচারের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। বুধবার নগরীর সাহেববাজার 0 পয়েন্টে
বিল ধরমপুর ও কর্ণহার সহ পবার নাগরিকরা এই কর্মসূচির আয়োজন করেন। মানববন্ধনে নিহত শিশুর পিতা মুস্তাফিজুর রহমান রানা জানান, গত 1 মার্চ তারাবির নামাজ পড়তে গিয়ে আদিব নিখোঁজ হয় এবং পরদিন বাড়ির পাশের থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। তিনি অভিযোগ করেন, পরিকল্পিত এই হত্যাকাণ্ডের প্রায় 2 মাস পেরিয়ে গেলেও পুলিশ কোনো আসামিকে গ্রেপ্তার করতে পারেনি। উল্টো পুলিশ মাদক সহ অন্যান্য অপরাধ দমনের অজুহাত দেখিয়ে এই হত্যা মামলার তদন্তে অবহেলা করছে বলে তিনি অভিযোগ করেন। বক্তারা অবিলম্বে অপরাধীদের গ্রেপ্তার ও বিচার নিশ্চিত করার দাবি জানান। সিরাজগঞ্জের উল্লাপাড়ায় পুলিশের পৃথক অভিযানে ওয়ারেন্টভুক্ত সহ বিভিন্ন মামলার 3 আসামিকে গ্রেপ্তার করেছে পুলিশ। গোপন তথ্যের ভিত্তিতে মঙ্গলবার রাতে অভিযান পরিচালনা করে পুলিশ তাদের গ্রেপ্তার করে। উল্লাপাড়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ মোক্তারুজ্জামান জানান, অপরাধ দমনে নিয়মিত অভিযান চালানো হচ্ছে এবং এলাকার শান্তি শৃঙ্খলা বজায় রাখতে পুলিশের এই ধরনের তৎপরতা আরও জোরদার করা হবে। গ্রেপ্তারকৃতদের আইনি প্রক্রিয়া শেষে আদালতের মাধ্যমে আজ কারাগারে পাঠানো হয়েছে। রংপুরের পীরগাছা উপজেলায় প্রাথমিক বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত হলেও অনুপস্থিতির হার উদ্বেগজনক। বুধবার সকাল 9টা 30 শুরু হওয়া পরীক্ষায় 214টি বিদ্যালয় থেকে 1370 শিক্ষার্থীর অংশ নেওয়ার কথা থাকলেও অনেকে অনুপস্থিত ছিল। নির্ধারিত সময়ে পরীক্ষা না হওয়া, ষষ্ঠ শ্রেণীতে ভর্তি ও দূরবর্তী কেন্দ্রকে কারণ হিসেবে উল্লেখ করা হয়েছে। শিক্ষকদের দায়বদ্ধতা নিয়েও প্রশ্ন উঠেছে। উপজেলা নির্বাহী কর্মকর্তা দেবাশিস বসাক বিষয়টি খতিয়ে দেখে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়ার নির্দেশ দিয়েছেন। দিনাজপুরের নবাবগঞ্জে 47তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ মেলার উদ্বোধন করা হয়েছে। বুধবার নবাবগঞ্জ উপজেলা চত্বরে উপজেলা প্রশাসনের আয়োজনে ফিতা কেটে ও বেলুন উড়িয়ে 2 দিন ব্যাপী মেলার উদ্বোধন করেন উপজেলা নির্বাহী অফিসার জিল্লুর রহমান। এ সময় উপস্থিত ছিলেন নবাবগঞ্জ থানার তদন্ত কর্মকর্তা শমীম হোসেন, মাধ্যমিক শিক্ষা সহকারী অফিসার শফিউল আলম, উপজেলা আনসার ভিডিবি কর্মকর্তা শাহেনাজ আক্তার ও জনস্বাস্থ্য প্রকৌশল কর্মকর্তা ফয়েজ ইমতিয়াজ সহ বিভিন্ন সরকারি কর্মকর্তা, শিক্ষক ও শিক্ষার্থীরা। কুমিল্লায় প্রায় 4 কোটি টাকা মূল্যের ভারতীয় অবৈধ ও মেয়াদোত্তীর্ণ পণ্য ধ্বংস করেছে কাস্টমস কর্তৃপক্ষ। বুধবার সকালে কুমিল্লা নগরীর কাপ্তান বাজার এলাকায় গোমতী নদীর তীরে এসব ধ্বংস করা হয়। কাস্টমস অফিস জানায়, জব্দ করা এসব পণ্যের মধ্যে বিভিন্ন ধরনের ভোগ্যপণ্য ও মেয়াদোত্তীর্ণ সামগ্রী ছিল, যা অবৈধভাবে ভারত থেকে দেশে আনা হয়েছিল। পরে আইনি প্রক্রিয়া শেষে জনস্বাস্থ্য সুরক্ষা এবং অবৈধ বাণিজ্য প্রতিরোধে এসব পণ্য ধ্বংস করা হয়। এ সময় কাস্টমসের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। পঞ্চগড়ের আটোয়ারীতে উত্তর তড়িয়া কালী মন্দিরের সংস্কার কাজের উদ্বোধন করা হয়েছে। বুধবার দুপুরে মন্দিরের সভাপতি রামচন্দ্র রায়ের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ আটোয়ারী শাখার সভাপতি মনোজ রায় হিরু, তড়িয়া ইউনিয়ন বিএনপির সভাপতি মোহাম্মদ আতাউর রহমান, সাংগঠনিক সম্পাদক আব্দুর রহমান ও প্রাতিষ্ঠানিক সম্পাদক বাবু হরিমোহন সহ স্থানীয়রা। সিরাজগঞ্জের সলঙ্গা এলাকায় ফুয়েল কার্ডের মাধ্যমে জ্বালানি তেল সরবরাহ কার্যক্রম চালু হওয়ায় স্থানীয় পরিবহন চালক, সাধারণ মানুষের মাঝে স্বস্তি ফিরে এসেছে। দীর্ঘদিন ধরে জ্বালানি তেলের সংকট, অতিরিক্ত মূল্য আদায় এবং অনিয়মিত সরবরাহ নিয়ে ভোগান্তিতে ছিলেন ভুক্তভোগীরা। এ অবস্থায় ফুয়েল কার্ড পদ্ধতি চালুর ফলে নির্ধারিত মূল্যে সহজেই তেল সংগ্রহ করতে পারছেন গ্রাহকরা। উল্লাপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা ATM আরিফ জানান, এ পর্যন্ত প্রায় 5000 ফুয়েল কার্ড বিতরণ করা হয়েছে। স্থানীয় মোটরসাইকেল চালকরা জানান, আগে ঘন্টার পর ঘন্টা লাইনে দাঁড়িয়েও তেল পাওয়া যেত না। এখন ফুয়েল কার্ড থাকায় নির্ধারিত পরিমাণ তেল সহজেই পাচ্ছেন তারা। দেশের প্রতিটি উপজেলায় মাল্টিপারপাস পরীক্ষা কেন্দ্র নির্মাণের পরিকল্পনা করছে সরকার, জানিয়েছেন শিক্ষামন্ত্রী ডক্টর আ.ন.ম এহসানুল হক মিলন। তিনি আরও বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমান ইতোমধ্যেই শিক্ষা খাতে জিডিপির 5% বরাদ্দ বৃদ্ধির ঘোষণা দিয়েছেন। বুধবার দুপুরে সিলেটের মেন্দিবাগ এলাকায় জালালাবাদ গ্যাস অডিটোরিয়ামের সিলেট শিক্ষা বোর্ড এবং সিলেট অঞ্চলের মাদ্রাসা ও কারিগরি শিক্ষা বোর্ডের কেন্দ্রীয় সচিবদের সঙ্গে মত বিনিময় সভায় এসব কথা বলেন তিনি। শিক্ষামন্ত্রী বলেন, বিগত সরকারের আমলে শিক্ষক নিয়োগ ও পদায়ন নানা জটিলতায় আটকে ছিল। খুব শিগগিরই শিক্ষক নিয়োগ কার্যক্রম চালু হবে। একই সঙ্গে ইংরেজি মাধ্যমের শিক্ষা প্রতিষ্ঠানগুলোকে জবাবদিহিতার আওতায় আনা হচ্ছে। সভায় সিলেটের বিভিন্ন আসনের সংসদ সদস্য, সদর ও উপজেলার শিক্ষকরা উপস্থিত ছিলেন। এখন যদি আমি এই পাইলে আপ পাইলে তুম এই খেলার মধ্যেই থাকি, তাহলে তো আমার হবে না। আমি এখানে বসে সচিব সাহেবকে কল করলাম। সচিব সাহেব বললেন যে স্যার, আমরা একটা ইন্ট্রিম স্কুলগুলোর জন্য কোথাও ব্যবস্থা করব, আশেপাশে মানে হাই স্কুলে নিয়ে যাব, ব্যবস্থা করব, এই ধরনের কথা বললেন।
আমি বললাম সেটা পরে হবে। 18 স্কুল ইমিডিয়েটলি প্রজেক্টে দিয়ে দেন, কনস্ট্রাকশন কাজ চলতে থাকুক। তখন এই প্রশ্ন আসলো জায়গা নিয়ে। আমি আবার বললাম যদি কোনো সহৃদয়বান ব্যক্তি, শিক্ষা অনুরাগী যদি জায়গা দিয়ে দেন, আমি বিল্ডিং করে দেব, ওনার নামে প্রতিষ্ঠান দিয়ে দেব। মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার ছয়চিরি দিঘির পাড়ে চড়ক পূজা ও মেলা শুরু হয়েছে। উৎসবের মূল আকর্ষণ ছিল তান্ত্রিক রীতিনীতি ভিত্তিক নানা আচার অনুষ্ঠান। পূজাকে ঘিরে দিঘির চারপাশে বসেছে জমজমাট গ্রামীণ মেলা। নাগরদোলা, মাটির তৈজসপত্র, বাঁশ বেতের তৈরি সামগ্রী এবং খই বাতাসার দোকানগুলোতে ছিল উপচে পড়া ভিড়। উৎসবকে কেন্দ্র করে মেলা প্রাঙ্গণে পুলিশ, র্যাব ও স্থানীয় স্বেচ্ছাসেবক বাহিনী সক্রিয়ভাবে দায়িত্ব পালন করছে। আজ সমাপনী অনুষ্ঠানের মধ্য দিয়ে 2 দিন ব্যাপী এই মেলার সমাপ্তি ঘটবে।